হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। সকল ভাই ও বোন দাদা দিদিদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুভেচ্ছা আজকে জানাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে মোটামুটি 4 তারিখ মতো। আমি এই 2025 সাল পড়ার পরে আর কোনো ভিডিও আমি আপলোড করিনি, যার কারণে আমি হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে জানাতে পারিনি। তাই ভিডিওর প্রথমেই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিই। তো যাই হোক, যেহেতু নতুন বছর পড়ে গেছে, জানুয়ারি মাসের আজ 4 তারিখ হয়ে গেল, তার মানে হয়তো তোমরা সকলেই বুঝতে পারছো হাতে গোনা পাক্কা আর একটা মাস টাইম আছে। এই একটা মাসের মধ্যেই তোমাদের কিন্তু ভাগ্য নির্ধারিত হতে চলেছে যে তোমরা কি সামনে বছর সিলেকশন হচ্ছ নাকি হচ্ছ না। আর 1 মাস পরেই তোমাদের কিন্তু বোঝা যাবে যে এতদিন ধরে তোমরা কি আদেও মেহনত করেছো নাকি মেহনত করনি। সবকিছু কিন্তু আর একটা মাসের অপেক্ষা, আর একটা মাস যেই হয়ে যাবে তারপরেই তোমরা বুঝতে পারবে তোমাদের যে পরিশ্রমের ফল। যদি পরিশ্রম করে থাকো তাহলে ফল পেয়ে যাবে, আর যদি পরিশ্রম না করে থাকো তাহলে তার ফল পাবে না। তো এর আগের আমি ভিডিওটাই হিন্দিকে নিয়ে বলেছিলাম, কারণ 99% বলবো আমি এখন হিন্দিতে সব থেকে প্রবলেম বেশি। আমি বাক্যশুদ্ধি ঠিক করার কিছু নিয়ম বলেছিলাম, সেই নিয়মটা হয়তো তোমরা সেই ভিডিওটা হয়তো অনেক রেসপন্স করেছো, হয়তো অনেকেরই হয়তো লাভবান হয়েছো। আশা করি যে অনেকের হয়তো লাভবান হয়েছো, আর যাদের লাভবান হয়নি তারাও হয়তো ভিডিওটা দেখেছো। তো দেখো, আমি বলেছিলাম যে এই বাক্য শুদ্ধি বা হিন্দি ঠিক করার জন্য যে রুলস গুলো বলেছিলাম আর কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করতে বলেছিলাম, সেই ইউটিউব চ্যানেলগুলোকে তুমি ফলো করছো আদৌ আমি সেটা জানি না। দেখো, আমি বারবার বলবো, তুমি আমাকে যা মন তাই বলো, কিন্তু নিজেকে তুমি ফাঁকি দিও না। যা করো করো, কিন্তু নিজেকে তুমি ফাঁকি দিও না। নিজেকে ফাঁকি দিলে কিন্তু তোমাকে একদিন কাঁদতে হবে। তো যাই হোক, তোমরা নিজের ওপর ভরসা রাখো, নিজের ওপর মানে একটা আত্মবিশ্বাস রাখো যে আমাদের রেজাল্ট ভালো হবেই, তাই সেই রকম আত্মবিশ্বাস নিয়ে চলবে। তো আজকে আমি গদ্যাংশ নিয়ে একটা কথা বলবো। গদ্যাংশ কিভাবে ঠিক করবে, হিন্দিতে গদ্যাংশ যেটা আনপড মানে আনসিন, যেটাকে ইংলিশে যেমন আমরা মাধ্যমে যদি পরীক্ষা দিতাম আনসিন থাকতো, সেই আনসিনের মতো একটা ব্যাপার। এটা কোথা থেকে দেবে কেউ জানে না, কিন্তু এটা এমন একটা জিনিস যে তুমি হিন্দি সব ছেড়ে দাও তাও ভালো, কিন্তু গদ্যাংশ ছেড়ো না। কারণ গদ্যাংশতে 10 নম্বর নিয়ে বসে আছে। 40 নম্বরের মধ্যে 10 নম্বর গদ্যাংশ একাই নিয়ে বসে আছে, তার মানে ওখানে 5খানা কোশ্চেন আছে। 5টার মধ্যে যদি 5টা তুমি ঠিক না করতে পারো, 4টে ঠিক করে এসো। এবার গদ্যাংশ অনেকেই ঠিক করতে পারে না। গদ্যাংশ কারো শিফটে কি যে আসবে সেটা কেউ জানে না। কারো শিফটে হয়তো গদ্যাংশ 5 লাইনে দিয়ে দিল, 5টা লাইনের মধ্যে 5টা কোশ্চেন ভরে দিল। কারো শিফটে দিল 10টা লাইনের গদ্যাংশ, তার মধ্যে 5টা ভরে দিল। কারো শিফটে গদ্যাংশ বড় আসতে পারে, কারো শিফটে গদ্যাংশ ছোট আসতে। কিন্তু গদ্যাংশ গদ্যাংশ মানে ঠিক করার কিছু রুলস, যে নিয়ম কিভাবে তুমি 5টায় 5টা ঠিক করবে তার নিয়ম। আমি যদি আমার টেস্ট যেগুলো টেস্ট দিই আর গদ্যাংশটা অনলি ফর গদ্যাংশ তোমাদের মধ্যে আমি শেয়ার করি, এমন কোন টেস্ট নেই যে 5টায় 5টায় আমি গদ্যাংশ ঠিক করতে পারি না। আমি যদি স্ক্রিনশট তোমাদেরকে শেয়ার করি, আমি কোনো স্ক্রিনশট দিই না যে কোনো এক্সামে কেমন কি হলো, কোনো স্ক্রিনশট দিই না। গদ্যাংশ 5টায় 5টায় ঠিক করতে হবে, কি কি রুলস ফলো করতে হবে তার সবকিছু এই ভিডিওটার মধ্যে বলবো, ঠিক আছে? ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে? আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, তারা ডিফেন্স রিলেটেড যদি কোনো ভিডিও দেখতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ডিফেন্স রিলেটেড সবকিছু আমি ভিডিও আপলোড করি এবং তোমাদের পাশে থাকি এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করি। গদ্যাংশ গদ্যাংশ ঠিক করার জন্য সর্বপ্রথম মাস্ট বি, যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে হিন্দিকে শুদ্ধভাবে রিডিং পড়া। যেমন আমরা বাংলা শুদ্ধভাবে রিডিং পড়ি, সেই রকম আগে হিন্দিকে শুদ্ধ ভাষায় রিডিং পড়তে হবে। মানে হিন্দি প্রবলেম হবে, কিন্তু মানে কোনো জায়গায় আটকায় না, সেরকম একটা পড়ার মতো ঝরঝর পড়ার মতো একটা তৈরি করে নিতে হবে, ক্যাপাসিটিটা তৈরি করে নিতে হবে, যাতে হিন্দি যেন রিডিং পড়া কোনো ভুল না। প্রথমে সর্বপ্রথম যে কাজটা করবে, পুরো গদ্যাংশটা একবার পড়ে নেবে পুরো। কিছু কিছু ভাই বোনরা আছো যারা কি গদ্যাংশ প্রথম কোশ্চেনটা পড়ে উত্তর মেলাতে যাও যে কি হবে না, তুমি প্রথম ক্লুতে উত্তর নাও পেতে পারো। কুলু তো ওর মধ্যে, কুলু দেখো ওর মধ্যে আছেই, কুলু কোনো না কোনো জায়গায় কিন্তু ওর মধ্যে লুকিয়ে দিয়েছেই। এক্সামিনার অতটা খ্যাপা না যে কুলু তোমাকে দেবে না। আমার একটা ভালোভাবে মনে আছে, আমি একটা গদ্যাংশ করছিলাম, সেটা ছিল হোলিকে নিয়ে। হোলির সময় কি কি, হোলি কোন মাসে হয়, হোলির সময় যে একে অপরের মধ্যে যে মিল বন্ধন সেটা সৃষ্টি হয়, এই রকম কিন্তু একটা থাকে। পেয়েছিলাম আমি। কিছু না কিছু তুমি ক্লু পেয়ে যাবে, ঠিক আছে? তার জন্য গদ্যাংশটা পুরো লাস্ট পর্যন্ত পড়ে নিলে এবার ভালো হবে।
এবার তুমি দেখতে দেখতে আসো যে গদ্যাংশটা কি বলতে চেয়েছে, গদ্যাংশটা কি এমন বলতে চেয়েছে, কি সম্পর্কে জানতে চেয়েছে, সেই রিলেটেডে কিন্তু মানে গদ্যাংশটা পূরণ করতে হবে। ওখানে কোনো না কোনো রুলস তুমি পেয়ে যাবে, কোনো কোনো রিলেটেড এর মধ্যে থাকবে। হয়তো ওখানে শিবযাত্রী, ধরো শিবরাত্রি দিয়ে দিল, অথবা দীপাবলি দিয়ে দিল, অথবা ভারত সম্পর্কে দিয়ে দিল, হয়তো রাষ্ট্র সম্পর্কে দিয়ে দিল, হয়তো পারিবারিক সম্পর্কে দিয়ে দিল, হয়তো সমাজ সম্পর্কে দিয়ে দিল। কিছু না কিছু একটা সম্পর্ক ভরে দেবে ওর মধ্যে, সেই সম্পর্কতে কিন্তু পড়তে হবে। আর যদি কুলো না খুঁজে পাও, তার জন্য কিছু কারক জানতে হবে, স্ত্রীলিঙ্গ কোনটা, পুরুষলিঙ্গ কোনটা, বহুবচন, একবচন, কারক সম্বন্ধে অশুদ্ধি, এগুলো একটু জানতে হবে। কারণ একটা সেন্টেন্স যদি স্ত্রীলিঙ্গতে থাকে তাহলে নিশ্চয়ই যে গ্যাপটা যখন স্ত্রীলিঙ্গ আসবেই আসবে, যদি সেন্টেন্সটা পুরুষলিঙ্গে থাকে তাহলে নিশ্চয়ই পুরুষলিঙ্গ আসবে। বুঝতে পেরেছো? মেন কথা ওই দিকে যদি নজর না দাও, আমি বলবো ওই দিকটা নজর দিও না তোমরা, ফালতু ওই দিকটা দিতে গেলে তোমাদের ব্রেনটা বেশি নষ্ট হয়ে যাবে, তাতে তোমরা হয়তো অত পারবে না। আমি বলবো গদ্যাংশটা 2 থেকে একবার সম্পূর্ণ সুন্দরভাবে রিডিং পড়ে নাও, তারপরে কি বলতে চাইছে এটা ভালোভাবে বুঝে নাও, কি বলতে চাইছে বুঝে নাও, তারপরে গ্যাপ গুলাই ভরতে 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 আসো। আমি 100% গ্যারান্টি দেবো 5টায় 5টায় ঠিক হবে। কারণ দেখো, তুমি সে যে বই পড়ো না কেন, চাইছে লুসেন্ট পড়ো, চাইছে আরিয়ান্ত পড়ো, চাইছে RW স্যারের পড়ো, চাই যেখান থেকে, পুরো পৃথিবীর যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়ো, কিন্তু গদ্যাংশ যে কমন পাবে আমি কোনোদিন বলবো না, গদ্যাংশ কোনোদিন কমন পাবে না। আর যদি ভাগ্যে থাকে হয়তো এমন গদ্যাংশ করেছো সেখান থেকেই হয়তো চলেছে। আর সব থেকে মেন কথা কি জানো তো, এসএসসি এনসিইআরটি থেকে কোশ্চেন বেশি দিল, এনসিইআরটি থেকে। এবার তুমি এনসিইআরটি যত গদ্যাংশ যদি শেষ করতে পারো পেতে পারো, কিন্তু আমি 99.9% বলবো যে তুমি কমন পাবে না। এটা হচ্ছে একটা আনসিন জিনিস, তোমাদের যে সিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে তো হয়েই গেল। কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস তোমাকে করতে হবে। রোজগার উইথ অঙ্কিত স্যারের যে হিন্দি বইটা আছে সামান্যই হিন্দি, সেই বইয়ে দেখবে অনেক কিন্তু গদ্যাংশ আছে আনসিন, সেই গদ্যাংশগুলো সব শেষ করে নেবে। মানে গদ্যাংশ তুমি তো বুঝতে পারছো রুলস, ওই যে রিডিং পড়াটা তো শুদ্ধ হবে। তুমি যত গদ্যাংশ করবে, যত হিন্দির প্র্যাকটিস লাগাবে, ততই তো রিডিং তোমার শুদ্ধ হবে, হবে কি হবে না? তুমি যে জিনিসটা যত পড়বে সেই জিনিসটা তত তো শুদ্ধ হবে, যে জিনিসটা যত করবে সেই জিনিসটা তোমার আয়ত্তে তত আসবে। আসবে কি আসবে না? আসবে তো, অনিবার্যই আসবে। তোমরা নিজেরাই বলো যে আসবে কি আসবে না। তাহলে কারো কাছে যদি রোজগার উইথ অঙ্কিত প্লাস লুসেন্টের বই থাকে, দুটো বই নেবে, দুটো বইয়েই তোমরা যত গদ্যাংশ আছে সব শেষ করে দাও, যত গদ্যাংশ আছে সব শেষ করে দাও প্র্যাকটিস করে করে। আর দুটো হোক, তিনটা হোক, চারটে হোক, পাঁচটা হোক, একদিনে কেউ বড়লোক হয়েছে, একদিনে কেউ সিলেকশন পেয়েছে। আজকে তোমরা যাদের ভিডিও দেখছো, যে হয়তো আমি প্রথমবারে সিলেকশন পেয়ে গেলাম, তাদের পিছনে একটু লক্ষ্য করে দেখো, একটু যদি তাকে একটু গভীর ভাবে লক্ষ্য করে দেখো, দেখবে তারা হয়তো 2 বছর 3 বছর থেকে প্রিপারেশন করছে। আমি আমি একটা সত্যি কথা বলি ভাই, আমি যে 110 এটা কি প্রথমবারেই আমি দিয়েছি বলে কি 110 পেয়েছি? তারপরে কি আমি আগে কি পড়াশোনা করিনি? আগে কি কোনো পড়াশোনা করিনি? আমি 2022 সালে মাধ্যমিক দিয়ে থাকি, ঠিক আছে? 2022 সালে মাধ্যমিক দিয়ে 2 বছর আমি প্রিপারেশন নিয়েছি, 2 বছর। তার মধ্যে আর্মি ক্র্যাক করেছি, আর্মি ক্র্যাক করেছি একবার, ঠিক আছে? এরকম অনেক ক্র্যাক করেছি, তারপরেই এইটা এসেছি এসএসসি জিডিতে। 2 বছর প্রিপারেশন করেছি, তারপরে এসএসসি জিডিতে এসে 110 নাম্বারটা পেয়েছি। তোমরা যদি প্রথমবারেই ভাবছো যে আমি প্রথমবারেই 5টা গদ্যাংশ ঠিক হয়ে যাবে প্র্যাকটিসের সময়, তা তো কোনোদিন না। আর যারা প্রথমবার এসএসসি জিডি দিচ্ছ, তারা যে ভেবে নিচ্ছ যে প্রথমবারই আমাকে হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, হবে না বলবো না, হবে না বলবো না, হবে, কিন্তু তাকে কঠোর মেহনত করতে হবে, তাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, তাকে বুঝতে হবে কেমন কি কোশ্চেন রিলেটেড হয়, কেমন কি কোশ্চেন হয়, সেগুলো জানতে হবে, তবেই সে একবারে এক চান্সে বেরিয়ে যেতে পারবে। যেমন আমার 110 ছিল, আমি তো বেরিয়ে যেতাম, কিন্তু যদি বুকে বাঁধনা তো আরামসে আমি বেরিয়ে যেতাম, যা নাম্বার ছিল, যা কাট আপ গিয়েছিল, আরামসে হয়ে যেত। কিন্তু হয়নি মানে হয়নি, এটা ভাবতে হবে। তাই গদ্যাংশ প্রথমেই যে 5টা ঠিক যাদের হচ্ছেই না একদম, তাদের প্রথমেই যে 5টা পাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, এটা করবে না। তোমরা প্র্যাকটিস সেট মারতে থাকো। আমি যে কথাটা বললাম, লুসেন্টের বই বলো, তারপরে হচ্ছে আরিয়ান্তের বই বলো, চাইছে রোজগার অঙ্কিত স্যারের বই বলো, যেখান থেকে পারবে তোমরা যত পারবে গদ্যাংশ মারতে থাকো। গদ্যাংশ দুটো ঠিক হোক, কিন্তু রিডিং পড়াটা তো শুদ্ধ করতে পারবে তোমরা। তাই এই আনসিনকে ঠিক করার জন্য প্রচন্ড পরিমাণে
রিডিং পড়া করতে হবে এবং রিডিং পড়াকে শুদ্ধ করতে হবে। রিডিং পড়ে পড়ে তবেই জিনিসটা বুঝতে হবে কি বলতে চাইছে, তবেই তুমি ঠিক করতে পারবে গদ্যাংশ। আমি বলবো যে সবকিছু ছেড়ে দিও, কিন্তু গদ্যাংশ ছেড়ো না ভাই। গদ্যাংশ ছাড়বে তা পুরো মারা পড়ে যাবে। গদ্যাংশ যদি ছাড়ো তুমি, তাহলে কত নম্বর পরীক্ষা দিচ্ছ? 30 নম্বর। 30 থেকে 30 তুলতে পারবে? বাঙালির ছেলে হয়ে 30 এ 30 তুলতে আমি কোনোদিন পারবে না, আমি গ্যারান্টি দেবো। আমি গ্যারান্টি দিয়ে লিখে দেবো 30 এ 30 তুমি তুলতে পারবে না যদি 30 এর মধ্যে পরীক্ষা দাও। কিন্তু 40 এর মধ্যে যদি পরীক্ষা দাও 35 থেকে 37 তুলবে, আমি কথা দিলাম। 100% কথা দিয়ে বলছি, যদি তোমরা 40 এর মধ্যে পরীক্ষা দাও 35 প্লাস তোমরা নাম্বার তুলবে। কিন্তু 30 এর মধ্যে পরীক্ষা দিলে 25 পারবে, 25 থেকে তার কম বা 25 মতো। কথাটা মিলিয়ে নিও। তোমরা একবার নিজেরাই একটা কোন একটা সেট দাও, সেটা গদ্যাংশটা ফুললি বাদ দিয়ে দাও। তারপর ওই যে 15টা কোশ্চেনের পরীক্ষা দাও, যদি 25 এর নিচে নাম্বার না চলে যায় তখন আমাকে তুমি বলবে। এবারে